কলেজে যাওয়ার সময় ছাদের দিকে নজর যেতেই দেখি জাতীয় ক্রাশ মিস্টার পুলিশ অফিসার ওয়াকিটকিতে কথা বলছেন ও কফি খাচ্ছেন। এটা পুলিশকে দেখতে দেখতে হঠাৎ কিছুতে টাক খেয়ে জ্ঞান হারাই আমি। চোখ খুলতেই দেখি আমার মাম্মা আমার হাত ধরে কান্নাকাটি করছে। আমি কিছু বলতে যাওয়ার আগে মাম্মা আমাকে বুকে জড়িয়ে বলে, মা, তুই কি দেখে শুনে চলতে পারো না? আমি সরি মাম্মা। তখনই খেয়াল করে দেখি আমার পাপার চোখ লাল হয়ে গেছে। আমার পাপা এমন একজন মানুষ যাকে বোমা মারলেও কাঁদে না, কিন্তু আমার কিছু হলেই পাগল হয়ে যায়। তাই তখনই মাম্মাকে সামলে পাপ্পাকে গিয়ে জড়িয়ে ধরি। মা, তোর কি হয়েছিল? চলন্ত গাড়ির সামনে চলে এলি। পাপা, আমি না জাতির ক্রাশকে দেখছিলাম, আর তাই একটু ভুল করে। হঠাৎ আর মজা করতে হবে না, কেমন? না পাপা, সত্যি আমি ওই পুলিশটাকে দেখছিলাম। তাই? তা কি দেখলি? হা সুইট, সিম্পল অ্যান্ড কিউট একটা ছেলে। হা। আর ওই ছেলের জন্য আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করতে বসেছিল, তাই তো? ইটস ওকে পাপা, ছেড়ে দাও না। না, কোনো ছাড়াছাড়ি নেই। ওই ছেলের জন্যই আমার মেয়ে। পাপা, ওই ছেলেটা কিছু করেনি, বরং আমি ওকে ঘুরে ঘুরে দেখছি। তাছাড়া পাপা, তুমি এভাবে চলে এসেছো কেন? তোমার না পুলিশ হেডকোয়ার্টারে অনেক ইম্পর্টেন্ট কনফারেন্স ছিল? আমার মেয়ের থেকে ইম্পর্টেন্ট আর কিছু না, মা। তাই বলে তুমি? হ্যাঁ মা। সবার কথা তো বলে দিলাম, এখন আমি আমার কথা বলি। আমি হচ্ছে আমার মামু মামির, সরি, মাম্মা পাপার একমাত্র মেয়ে ইশকা। আমার জন্মের কিছুদিন পরেই আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আমাকে আমার মাম্মা পাপা অর্থাৎ মামু মামি তাদের কোলে তুলে নেয়। আর আমাকে তারা পাগলের মতো ভালোবাসে। তারা আমাকে এতটাই ভালোবাসে যে কখনো তারা নিজের সন্তানের বাবা মা হওয়ার কথা ভাবেনি, এই ভেবে যে আমার আদরের কম পড়ে যাবে। 99% রিলেটিভরা আমার মাম্মা পাপাকে আমার মামু মামি বলে পরিচয় দেয়, বাট আমি তাদের আমার মা বাবা বলেই পরিচয় দিই, কারণ তারা আমাকে কখনো মা পাপার অভাব বুঝতে দেয়নি। অনেক ভালোবেসে স্যাক্রিফাইস করেছেন জাস্ট বিকজ অফ মি। ইভেন আমি তো অনেক লাকি যে আমি এত লাভলি মামা পাপা পেয়েছি। দেখি তো মা, হাঁ করো। কি হলো মা? কি এত বিড়বিড় করছিস? কই কিছু না তো। তাড়াতাড়ি খাইয়ে দাও মাম্মা, আমি এখন ঘুমাবো। আচ্ছা মা, ঠিক আছে। মাম্মার হাতে খাবার খেয়ে মাম্মার কোলেই মাথা রেখে শুয়ে পড়ি আমি। আর মাম্মাও আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমারই পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নিচে যেতেই পাপা আমাকে দুধের গ্লাস দিয়ে বলে, বাবু, তাড়াতাড়ি দুধের গ্লাসটা খতম করো, তারপর আমি তোমাকে কলেজে দিয়ে আসবো, কেমন? ওকে পাপ্পা। দেন পাপ্পা আমাকে কলেজে দিয়ে আসে। কলেজ শেষে আমার বেস্ট ফ্রেন্ড আনিয়া ও আমি লাফাতে লাফাতে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। লাফাতে লাফাতে মেইন রোডের কাছে আসতেই সামনে তাকিয়ে দেখি জাতির ক্রাশ ওই পুলিশ অফিসারটা ছিচকে চোরকে ধরে পেদাচ্ছে। আনিয়া, আজকাল কি পুলিশের কোনো কাজকাম নাই রে, যে ছিচকে চোরগুলোকে ধরে পেদাচ্ছে? ইস্ক, সেটা আমি জানবো কি করে? জাতীয় ক্র্যাশকে গিয়ে ক্র্যাশ কর। আনু, ওনাকে দেখলে কি যেন হয়ে যায় আমার। ইস্ক, কি হয় হয় তোর? জানি না, তবে এই ব্যাটার জন্যই কালকে আমি অ্যাক্সিডেন্ট করতে লেগেছিলাম। তাই নাকি? দেখ আনু, দাঁত কেলাইস না। আমি এখন ওনার কাছে যাচ্ছি। দেন আমি পুলিশ অফিসারটাকে দেখে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাই। আর তখনই অনেকগুলো গাড়ির হর্ন বেজে ওঠে। ঘোর কেটে চারপাশে তাকাতেই দেখি গাড়িগুলো একদম আমার ক্লোজ হয়ে আছে, এবং জাতির ক্রাশ হাতের ইশারায় গাড়িগুলোকে থামতে বলছে। গাড়িগুলো থামতেই সেই পুলিশ অফিসার আমার সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলে, এই মেয়ে, এই সারাদিন শুধু লাফালাফি নাচানাচি করো, সুস্থ হয়ে চলতে পারো না নাকি? না মানে আমি অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। তাই বুঝি রাস্তার মধ্যে দিয়ে তালকানার মতো চলাফেরা করছিলে? আম সরি। হোয়াট সরি? এখনই তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বললাম তো আমি সরি, আমি বুঝতে পারিনি। সো হোয়াট শুড আই ডু? তখন আমি আনিয়া এসে বলে, স্যার, আসলে ইস্ক না বুঝতে পারেনি, সো আপনি ওকে ক্ষমা করে দিন। আরে বুদ্ধু, আমিও তো বলছি সরি। উনি না শুনলে আমি কি করব? শুনেছি আমি। নেক্সট টাইম আর রাস্তায় বসে
লাফালাফি করবে না, কেমন? ওকে, আমি ভেবে দেখব। কি? শোনো, ফার্দার যদি আমি তোমাকে রাস্তায় বসে লাফালাফি করতে দেখি না, তোমার ঠ্যাং ভেঙে তোমারই হাতে ধরিয়ে দিব। আসছে আমার ঠ্যাং ভেঙে আমারই হাতে ধরাতে। আমার পাপার নাম শুনলেই না প্যান্ট পরে মুতু করে দিব। আবার বড় বড় কথা কয়। এই মেয়েই কি বিড়বিড়? কই কিছু না তো। এখানে চুপটি করে দাঁড়া, ও আমি এখনই রিক্সা ডেকে দিচ্ছি। না, আমি চলে যেতে পারবো। বললাম না চুপ। তাহলে কিছু না। দেন ওই পুলিশ অফিসারটা আমাদের জন্য রিক্সা ডেকে দেয়। রিক্সায় উঠতেই উনি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে আমাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? ইশক। হ্যাঁ? নয়, হ্যাঁ। ওই রিক্সাওয়ালা ভাই চলেন তো, এত পেঁচাল পাড়ার টাইম নেই আমার। মা বাবা কত আদর করে মেয়ের নাম রেখেছে ইশক, কিন্তু মেয়ের মনে তো ইশক মোহাব্বত কিছুই নেই। রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে কিছু দূরে যেতেই পেছন ফিরে দেখি পুলিশ অফিসারটা এদিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সানগ্লাস পরছে। আর উনি এদিকে তাকিয়ে থাকার সুবাদে তখনই আমি তাকে ফেংচি মেরে দেই। আর আনিয়া পেছনে ফিরে হা হা করে হেসে দিয়ে বলে, ইস্ক, তুই ওনাকে কি এমন করেছিস যে সে এখন 32টা দাঁত বের করে হাসছে? হায় আল্লাহ, আমি তো ব্যাটাকে ভেঙচি মেরেছি, উনি আবার দেখে ফেলেছে নাকি? এখন কি হবে? কি আর করবে, তোকে তুলে নিয়ে গিয়ে ভেংচি মারার ফল আদায় করবে। আনিয়া, মার না খেতে চাইলে চুপ থাক কেমন? ওকে বেবি। বাই দ্য ওয়ে, আঙ্কেল আন্টি আসবে কবে? কালকে আসবে ইস্ক। তাহলে তুই আমার কাছে থাকবি কেমন? ইয়েস মাই ইস্ক মোহাব্বত। হয়েছে, এখন থাম। নে, বাসায় এসে গেছি। বাসায় যেয়ে ফ্রেশ হতেই মাম্মা আমাদের খাবার খাইয়ে দেয়। পরের দিন সকালে হঠাৎ আনিয়ার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে কথা বলে আমাকে জানায় যে আব্বু আম্মু এসে পড়েছে, তাই চাবি নিয়ে বাসায় যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো রেডি আছি, তুই রেডি হয়ে নে, দেন আমরা বাসায় গিয়ে চাবি দিয়ে আসবো, কেমন? আনুর রেডি হতেই আমরা চাবি নিয়ে ওদের বাসায় চলে যাই। অবশ্য আনুর বেশি দূরে নয়, আমার বাসার সামনেই দুটো ফ্ল্যাট আছে। একটা হলো আনুদের আর আরেকটা হলো কাদের, আই ডোন্ট নো। আঙ্কেল আন্টিকে চাবি দিয়ে ফ্ল্যাটের বাইরে আসতেই দোতলা থেকে আঙ্কেল বলে, মা তোরা দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আঙ্কেল নিচে আসতেই আমাকে চকলেটের বক্স দিয়ে বলে, আম্মু এটা তোর। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম মা। তা আমার এই মেয়েটা তোকে জ্বালায়নি তো? জ্বালাইনি মানে? তুমি জানো কি করেছে আঙ্কেল? কি করেছে মা? ইস্ক, তুই যদি তোর মুখ খুলো আমি তোর মুখে টেপ মেরে দিব। আমিও টেপ খুলে নিব। আনু তুই থাম, আর মা আমাকে বলো কি করেছে ও? কাল রাতে ঘুমের মধ্যে ও আমাকে ওর উঠবি জামাই মনে করে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বেবি গিভ মি এ কিস। এটা কি ঠিক তুমি বলো? মেয়ে হয়ে আরেকটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে। তোমার মেয়ের টানাটানি সইতে না পেরে আমি ওকে বেড থেকে ফেলে দিয়েছি। তখনই মাম্মা পাপা এসে জিজ্ঞেস করে, কি রে মা, তোরা এখনো ঘুমাসনি? তাই তো বলছি আঙ্কেল, ওকে ধরে বিয়ে দিয়ে দাও, ভালোই হবে। আমার কথা শুনে আঙ্কেল হাসতে হাসতে বাসায় চলে যায়। আর আনু মুখটা বাংলার পাঁচিয়ের মতো করে আমাকে তাড়া করতে শুরু করে। আনুর তাড়া খেয়ে দৌড়াদৌড়ি করতে করতে ওদের পাশের ফ্ল্যাটের ছাদের দিকে নজর চলে যায়। নজর যেতেই দেখি সেই পুলিশ অফিসারটা আমাদের দেখে দুপাটি দাঁত বের করে হাসছে। তার হাসার স্ত্রী দেখে মনে হলো সে আমার কথা শুনেই হাসছে। হাসুক, তাতে আমার কি। আর তখনই আনু এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, শয়তানি, কোনো কথা তোর মুখে আটকায় না তাই না? আটকাবে কেন? তুই আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করেছিস, বেস্ট ফ্রেন্ড বলে ছেড়ে দিচ্ছি, নয়তো পুলিশ কেস করে দিতাম। আমার কথা শুনে আনু হা হা করে হেসে দিয়ে আমার কানে ফিসফিসিয়ে বলে, তুই বুঝি তার কাছে, মানে সেই পুলিশটার কাছে পুলিশ কেস করতি? কি যে বলো, ওনার সামনে গেলে তো লজ্জায় মরে যেতাম। চল। কোথায়? ফুচকা খেতে ফুচকা শপে। দেন আমরা দুই বেস্টু বাসার সামনের ফুচকা শপে ফুচকা খেতে যাই। ফুচকা খেয়ে দুষ্টামি শুরু করতেই আমি স্লিপ করে রাস্তায় পড়ে যাই। হায় আমার কোমর, কেউ আমাকে ধরো প্লিজ। আর তখনই পুলিশটার দিকে নজর যেতেই দেখি একটা পুলিশ আমার কাণ্ড দেখে আমারই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। পচা পুলিশ, আমি তোমার দাঁত খুলে নিব, কপালে বউ নাই তোর। আর তখনই
মাম্মা ও অনু আমাকে তুলে নিয়ে বাসায় চলে যায়। মা মাথা ব্যথা করছে খুব। কই না তো, ব্যথা পাইনি মাম্মা। তোমার পাপা শুনলে তো খুবই রেগে যাবেন। পাপা তো জানবেই না, সো রাখবে কি করে মাম্মা? তোমার পাপার আলাদা করে কিছু জানা লাগে না, সে তার মেয়েকে দেখলেই বুঝে যায়। তাই মাম্মা? আজ রাতে আমরা বাইরে ডিনার করব কেমন? সিরিয়াসলি মাম্মা? হ্যাঁ মা, তোমার পাপা বলেছেন তোমাকে শপিং করাবে ও ডিনারে নিয়ে যাবেন। রাতে আমি মাম্মা পাপার সাথে শপিং করে ডিনারে চলে যাই। ডিনার শেষে উঠে দাঁড়াতেই দেখি সেই পুলিশ অফিসারটাও আমাদের সামনের টেবিলে বসে চিকেন ফ্রাই খাচ্ছে। তখনই আমার পাপাকে বলি, পাপা আমার পেট ভরেনি, আমি চিকেন ফ্রাই খাবো। আমার কথা শুনে পাপা চিকেন ফ্রাই অর্ডার করিয়ে আমাকে বলে, আমার মা তো খেতেই চায় না, আজকে মায়ের পেটে হাতি ঢুকেছে যে এত খিদে পাচ্ছে। খিদে পেলে কি খাবো না? তুমি না পচা পাপা। আমি কি সেটা বলেছি মা? শুধু শুধু রাগ করে দুষ্টু মাজানি কোথাকার। ওই তো আমি জানি আমি তোমার মাম্মা। আর তখনই মাম্মা পাপা হা হা করে হেসে দেয়। তখনই সামনে তাকিয়ে দেখি সেই পুলিশ অফিসার আমাকে দেখে হাসছে। ডেফিনেটলি শয়তানটা সকালের স্লিপ করে পড়ে যাওয়ার কথা মনে করে হাসছে, পাজে যেন কোথাকার। আর তখনই খেয়াল করে দেখি একটা 2 বা 2.5 বছরের বাবু ও একজন মহিলা সেই পুলিশ অফিসারের সাথে বসে। ও মাগো, আমি কি এই বিবাহিত লোক ও এক বাচ্চার বাপের ক্রাশে পড়লাম? কি হলো মা, খাচ্ছিস না যে? খিদে নেই পাপা, পেট ভরে গেছে আমার। তা বললে কি করে হবে? কিছুই তো খাওনি তুমি মা। ইচ্ছে করছে না পাপা, আমি সরি। আমি প্লিজ রেস্টুরেন্টের বাইরে গিয়ে দাঁড়াই, আমার এখানে একদম ভালো লাগছে না। আচ্ছা মা যাও, তবে সাবধানে কেমন? ওকে পাপা। বাইরে গিয়ে দাঁড়াতেই দেখি সেই পুলিশ অফিসার ওই বাবুটাকে কোলে করে বাবুর আম্মুকে সাথে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসছে। অবশ্য তাতে আমি আর কখনোই ক্রাশ মানে বাস খাবো না। এইটাই আমার প্রথম ও শেষ ক্রাশ, আই মিন বাস। তাই আমি তাদের দেখেও না দেখার ভান করে আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকি। আর অমনি হঠাৎ করে আমার খোপা খুলে গিয়ে চুলগুলো বেরিয়ে আসে। তাই আমি গাড়ির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করি। চুল ঠিক করে ওপাশ ফিরে তাকাতেই দেখি সে পুলিশ অফিসার আমাকে দেখে হাসছে। উফ, কি সুন্দর সুইট সিম্বল স্মাইল তার। তবে এখন এই ক্রাশের কথা ভাবলে সে আমার ত্রাসে পরিণত হবে। তাই তখনই তাকে মাথা থেকে ছেড়ে ফেলে মাম্মাকে খালামনির বাসায় ড্রপ করে আমিও পাপা বাসায় চলে যাই। বাসায় যেতেই আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই ভয় পেয়ে যাই আমি, কারণ আমি একা একা ঘুমাতে পারি না। আর তাই আমার মাম্মা আমার কাছে ঘুমোয়। এখন কি হবে, আমি একা একা ঘুমাবো কি করে? তাই তখনই আমার বালিশ ও কাঁথা নিয়ে পা টিপে টিপে পাপার রুমে চলে যাই আর আস্তে করে পাপার অপোজিটে গিয়ে শুয়ে পড়ি। তখনই পাপা হঠাৎ করে পাপা বলে উঠে, কি হলো মা, এত দূরে শুয়ে আছো কেন? পরে যাবে তো, আর আমার কাছে এসে ঘুমাও। তারপর আমি আস্তে করে পাপার কাছে এগিয়ে শুয়ে পড়ি। আর পাপা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তো আছি, আর কোনো ভয় নেই মা। পাপা তুমি জানলে কি করে? আমার মা আর আমি জানবো না? তোমার মাম্মা জানো তোমার চিন্তায় কতবার ফোন করেছে? আমি তোমার কাছে আছি, তারপরে সে চিন্তায় মনে হচ্ছে যে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি ঘুমিয়ে পড়ো মা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার পাপার বুকে মাথা রেখে শুয়ে আছি। আর আমার পাপা তখন মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন মহাকাশের মহাত্রাস পড়ছে। তখন চোখ তুলে সামনে তাকাতেই দেখি আমার মাম্মা এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে। মাম্মাকে দেখা মাত্রই মাম্মাকে গিয়ে জড়িয়ে ধরি। তারপর পাপা আমাকে বলেন, তুমি জানো মা, কালকে তুমি ঘুমিয়ে যাওয়ার পরেও তোমার আম্মু কমেছে কম 10 বার ফোন করেছে। মাম্মা তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে ছাড়া আমার তো পাগল পাগল লাগে মা। পাপা তুমি পুলিশ হেডকোয়ার্টারে যাবে না? মা, তুমি আমাকে শুক্রবারেও কাজে পাঠাতে চাও? তোমাদের শুক্র শনি আছে নাকি পাপা? নাই। তো আমিও এখন ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই গিটারের শব্দ শুনতে পাই। তাই গিটারিস্টকে দেখতে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় চলে যাই। সেখানে যেতেই চোখ কপালে আমার, কারণ সেই পুলিশ অফিসারটাই তার বারান্দায় ঘুরে ঘুরে গিটার বাজাচ্ছে। ও মাই গুডনেস! আর তখনই সেই পুলিশ অফিসারটা আমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে গিটার বাঁচাতে বাঁচাতে রেলিং এর কাছে চলে আসে। ও এম জি, তাহলে
আনুর ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটা ওনার? দ্যাট মিন্স মেইন রোডের ওপাশে ওনার বাড়ি, এপাশে আমার বাড়ি। প্রত্যেকদিন সকালের হাওয়া খেতে এলে আমার এই লোকটার মুখদর্শন করতে হবে? ও মা গো, কেউ আমাকে ধরো। ক্রাশ নামের বাস তো সোজা আমার বাপের বাড়ির সামনে এসে জুটেছে। তাই তখনই আমি ওই বেটা পুলিশকে ভেঙচি মেরে পর্দা টেনে দিয়ে রুমে চলে যাই। রুমে যেতেই আবারও চোরের মতো বেটা পুলিশকে উকি মেরে দেখতে থাকি। তখনই খেয়াল করে দেখি বেটা পুলিশ এদিকে তাকিয়ে হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। আশ্চর্য, বেটা এত হাসছে কেন? তখনই খেয়াল করে দেখি যে পর্দার আড়াল থেকে আমি ওই পুলিশ অফিসারটাকে লুকিয়ে লুকিয়ে দেখছি। এটা এতই পাতলা যে বেটা পুলিশ আমাকে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ইস, কি হলো এটা? চোরের উপরে বাটপারি করতে গিয়ে চোর বলে গেলাম। তখনই অনু এসে আমাকে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়। রাস্তায় যেতেই কেউ একজন আমাকে বলে ওঠে, দেখবে যখন সামনে দাঁড়িয়ে চোখে চোখে রেখে দেখো, এভাবে লুকিয়ে দেখার কি দরকার? তখনই চোখ তুলে সামনে তাকিয়ে দেখি সেই পুলিশ অফিসার। ও মা গো, আপরটা এখন আবার সামনে এসে জুটেছে। থুর বাবা, ভাল লাগে না, কি যে করি। কি হলো, চুপ করে আছো কেন? আপনার চেহারা দেখছি আঙ্কেল। কি, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল বলে মনে হয়? কি যে যোগ আসলো, আঙ্কেলকে আঙ্কেল বললেও দোষ হয়। বয়রা জানি কোথাকার, গিয়ে কানের ডক্টর দেখান, দেন আমি বলবো যে আঙ্কেলকে আঙ্কেল বলেছি। তখনই পুলিশটা আমার মুখোমুখি হয়ে টোটের কাছে এসে বলে, শকুনের অভিশাপে গরু মরে না, বুঝলেন? আই ডোন্ট নো মিস্টার পুলিশ, সো টাটা বেই বেই। এই মেয়ে, কি বললে তুমি আমাকে? এই যে, তুমি যাচ্ছ কই? দ্যাটস নান অফ ইউর বিজনেস বলে আমি এক দৌড়ে আনুর বাসায় চলে যাই। বাসায় গিয়ে দোতলায় দাঁড়িয়ে নিচে তাকাতেই দেখি পুলিশ অফিসারটা আবারও মিষ্টি হাসি দিয়ে সানগ্লাস পরছে। উফ, সো সুইট। দেন আমি অনু অন্যান্য ফ্রেন্ডসদের সাথে গ্রুপ স্টাডি করতে বসি। স্টাডি শেষে ভিডিও গেম খেলে বাসায় ফিরে আসি আমি। বাসায় এসেই ঘুমিয়ে পড়ি আমি। আর এক ঘুমে সকাল হয়ে যায় আমার। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেতেই মাম্মা আমাকে খাইয়ে দেয়, আর পাপা আমাকে কলেজে নিয়ে যায়। কলেজে 3টা ক্লাসের পরে ব্রেক টাইমে একটা মেয়ে এসে আমাকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই ইক্স, আমার নাম ইমা, আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটার দিকে তাকিয়ে চোখ কপালে আমার, কারণ এই হলো সেই মেয়ে যাকে আমি রেস্টুরেন্টে ওই পুলিশ অফিসারের সাথে দেখেছিলাম। এই যে ইক্স, বলো না আমরা কি বন্ধু হতে পারি? তুমি জানো আমি তোমাকে কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে অবজার্ভ করে যাচ্ছি, জাস্ট বিকজ অফ আই রিয়েলি লাইক ইউ। আর আমার তোমার মতো সুইট সিম্পল ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড চাই। তাই তাহলে আমি তোমার নট অনলি ফ্রেন্ড বাট অলসো বেস্ট ফ্রেন্ড, কেমন? ও, আই লাভ ইউ ইক্স। আই লাভ ইউ টু ইমা। বাই দ্য ওয়ে ইক্স, আমি কি তোমাকে তুই বলে বলতে পারি? ইয়েস, অফকোর্স, ওয়াই নট। থ্যাংক ইউ সো মাচ। ইমা, ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস, ওকে? ওকে, আচ্ছা তোর বাসার সবাই কেমন আছে? ভালো আছে। তোর বেবি ও তার বাবা কেমন আছে? কি? হ্যাঁ, সেদিনে তো রেস্টুরেন্টে তোকে তোর ফ্যামিলি সহ দেখলাম। ও, তুই আমার সাথে যাদের দেখেছিস ওরা আমার ভাই। বড়টা ছিল বড় ভাই, ছোটটা ছিল ছোট ভাই। উফ, আই এম সরি ইমা, আমি তোদের মানে অ্যাকচুয়ালি ইটস ওকে সোনা, আমি সেটা বুঝতে পেরেছি। আর এতে তোর কোনো দোষ নেই, কারণ ভাইয়ের সাথে কোথাও গেলে সবাই আমাকে ভাইয়ের ভাবি ভেবে ভুল করে। তোর বড় ভাইয়ের নাম কি? বড়টা ইমান খান, ছোটটাই ইহান খান। ও, সো সুইট। তা আঙ্কেল আন্টি কেমন আছে? আঙ্কেল আন্টির কথা জিজ্ঞেস করেই চোখ লাল হয়ে যায় ওর। তাই আমি প্রসঙ্গ পাল্টে অন্য কথা বলতে শুরু করি। আর তখনই অনু এসে বলে, ইস্ক, তুই তো আমাকে ভুলেই গেছিস। না সোনা, তুই তো আমার জানো এভরিথিং। দেন আমরা 3জন মিলে খুবই মজা করতে থাকি। ক্লাস শেষে 3 শয়তানি লাফাতে লাফাতে বাসায় চলে যাই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি আমি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে স্টাডি করতে বসে যাই আমি। স্টাডি শেষে ইমাকে কল করি নোটস দেওয়ার জন্য। আর তখনই ইমার বদলে ওর ভাই ওই পুলিশ অফিসার ইমান খান ফোন রিসিভ করে বলেন, হ্যালো, কে? আসসালামু আলাইকুম। ইমা কি বাসায় আছে? হ্যাঁ আছে, আপনি কে? অ্যাকচুয়ালি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও, আসলে ও তো এখন ওয়াশরুমে, সো এখন তো কথা বলা যাবে না। ওকে, আমি এখন হোল্ড করছি,
পরে কথা বলবো, কেমন? ওকে। বাই দ্য ওয়ে, ইহান কেমন আছে? ভালো আছে। আর তখনই ইমার গলা শুনতে পাই আমি। ইমা এসে ওনার কাছ থেকে ফোন নিয়ে আমাকে বলে, তোর আমাকে নিয়ে টেনশন করতে হবে না, কারণ তুই যখন ঘুমিয়েছিলি আমি তখনই তোর বাসায় গিয়ে আন্টির থেকে নোটসগুলো নিয়ে এসেছি। বোকা হাদি কোথাকার, আমাকে ডেকে তুলতে পারলি না? তোকে ঘুমিয়ে এত সুইট লাগছিল, সো ডাকতাম কি করে? ওকে, বাদ দে। শোন, কালকে আমার পাপার বার্থডে, তো তুই তোর ফ্যামিলি সহ আসবি, কেমন? আর একদম সকালে আসবি, আমরা অনেক মজা করব, কেমন? ওকে, বাট আমিও ইহান আসবো, কেমন? তোরা দুটো আসবি, বড়টা আসবে না নাকি? না রে, ভাইয়ের অনেক কাজ আছে, তাই আর কি। ও আচ্ছা, ওকে, বাই, গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে আনু, ইমা ও ইহান এসে পড়ে আর আমরা সবাই মিলে অনেক মজা করি ও পাপার বার্থডে সেলিব্রেশনের জন্য গোছগাছ করি। রাত 8টা নাগাদ পাপা বাসায় আসতেই আমরা তাকে হ্যাপি বার্থডে উইশ করে সারপ্রাইজিং বার্থডে পার্টি সেলিব্রেট করি। তারপর ইহানকে আদর করে ঘুম পাড়িয়ে দিই আমি আর ইমা, ওকে নিয়ে বাসায় চলে যাই। কি হলো বোন, কেমন মজা করলে? এত এত মজা করেছি তোমাকে বলে বুঝাতে পারবো না ভাইয়া। রিয়েলি? তা তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? তার বাসা কই? সেটা জেনে তুমি কি করবে? এমনি জানতে চাইলাম আর কি। তা ইহান কোনো কান্নাকাটি করে নাই? কচু করবে, আমার বেস্টিকে পেয়ে কান্নাকাটির কথা তো ভুলেই গেছে। সিরিয়াসলি? ইয়েস ব্রো, আমার ওই দুই ন্যানি যা করতে পারেনি আমার বেষ্টু তা করতে পেরেছে। ইনফ্যাক্ট ও ইহানের এত যত্ন করেছে যে ইহান ওকে আম্মু বলে ডেকেছে। কি, ইহানের আম্মু ডাকায় রাগ হয়নি তোমার বেস্ট ফ্রেন্ড? কি যে বলো না ভাইয়া, ওকে নিজের সন্তানের মতো যত্ন নিয়েছে। ইহান যে যায়া ওর কোলে উঠেছে, আর তো নামতেই চায় না। ঘুম, খাওয়া দাওয়া সবই আমার বেষ্টুর কোলে। আর ও সারাদিন একটুও কান্নাকাটি করে নাই, এবং আসার সময় আমার বেষ্টুই ওকে ঘুম পাড়াইয়ে দিছে। তাহলে তো কাল সকালে উঠে ইহান তো তোমার বেস্টুর কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করবে। করবে না, কারণ কালকেই আমার বেস্ট ফ্রেন্ড আমাদের বাসায় আসবে। ও তাহলে তো ভালোই। তুমি জানো ভাইয়া, আঙ্কেল আন্টি অনেক ভালো। আন্টি আমার মতো যত্ন নিয়েছে যে আমার মনেই হয়নি আমি আমার বেষ্টুর বাসায় আছি। ইনফ্যাক্ট আন্টি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, আর আঙ্কেল আমাকে বাসায় দিয়ে গেছে। তারা বলছিল আজকে তাদের কাছেই থাকতে, কিন্তু আমরা থাকলে তো তুমি একা হয়ে যেতে, তাই না? তাই আমরা বাসায় চলে এসেছি। ও তাই? তা তোমার বেস্টুর নাম কি সেটা তো বললে না। কালকে তো আসবে, কালকে দেখে নিও আর নামটাও জেনে নিও, কেমন? ওকে, গুড নাইট। গুড নাইট ভাইয়া। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কিচেনে গিয়ে ইহানের জন্য ইলিশ পোলাও করে আনি, কারণ আব্বুর বার্থডেতে আমি ওর জন্য আলাদা করে ইলিশ পোলাও করেছিলাম আর ও সেটা অনেক মজা করে খেয়েছে। আর ও সারাক্ষণ আমার কোল কাছেই ছিল, আর আমি ওকে এক মুহূর্তের জন্য আমার থেকে আলাদা করিনি, কারণ ওই অল্প সময় ওর প্রতি আমার মায়া পড়ে গেছে। তাই আমি তাড়াতাড়ি ওর জন্য ঝাল ছাড়া ইলিশ পোলাও রান্না করে ইমা ও পুলিশের জন্য সর্ষে ইলিশ রান্না করে নিয়ে ওদের ফ্ল্যাটে চলে যাই। সেখানে গিয়ে কলিং বেল চাপতেই দারোয়ান এসে গেট খুলে দেয় আর ইমা আমাকে জড়িয়ে ধরে, আমার হাত থেকে বক্সগুলো নিয়ে আমাকে 3 তলায় ওদের বাসায় নিয়ে যায়। বাসায় ঢুকেই ইহানের কান্না শুনতে পাই, তাই এক ছুটে ওর কাছে চলে যাই। ওর কাছে যেতে ও আমাকে জড়িয়ে ধরে বলে, কোথাও না বাবা, এই তো আমি তোমার কাছে আছি। তখন ইমা এসে বলে, তোদের ভালোবাসা দেখলে না মা ছেলের ভালোবাসা বলে মনে হয়। তাই নাকি? তা তোরা দুটোই বাসায় আছিস? আর বড়টা কই? ভাইয়া তো ঘুমে। কি এখনো ঘুমে? নাকি থানায় যাবে না নাকি? সেটা আমি জানবো কি করে? তুই গিয়ে জিজ্ঞেস কর। সে যে বলস না তুই। ওনার রুমে গেলে উনি কি ভাববে? ভাইয়া কিছুই ভাববে না, কারণ ভাইয়া অনেক ফ্রি মাইন্ডের মানুষ। তাহলে যাবো বলছিস? হ্যাঁ জানা, ভাইয়া কিচ্ছু বলবে না। মম, পাপার কাঁধে তোলো না। পাপা? আসলে ও তো আব্বু আম্মুকে দেখেনি, তাই ভাইয়াকে পাপা বলে ডাকে। আর মা মানে মাম ডাকার জন্য তো তোকে পেয়ে গেছে। তাই তুই যা না ভাইয়ের রুমে যা। তারপর আমি, পিচ্চু, ইহান তাকে কোলে নিয়ে পুলিশের রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি বেটা পুলিশ 2 ঠ্যাং 2 দিকে দিয়ে মটকা মেরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তাই আমি সোজা গিয়ে পূর্ব দিকের জানলার পর্দা সরিয়ে ওনার বেড সাইডে গিয়ে দাঁড়াই। আর তখনই সূর্যের আলো সরাসরি ওনার মুখে এসে পড়ে আর উনি আমাকে ইমা করে বলেন, বোন,
আমি 4 দিনের ছুটি নিয়েছি, সো প্লিজ আমাকে ঘুমোতে দে। না, দিব না। তুমি উঠো পাপা, আমি মামকে নিয়ে যেতে। তখনই উনি চোখ ডলতে ডলতে উঠে বসেন, আর আমি স্লিপ করে পিচ্চুকে নিয়ে ওনার উপরে পড়ে যাই। আর উনি তখনই আমাকে ও পিচ্চুকে জড়িয়ে ধরে, ভালো করে আমার দিকে তাকিয়ে আমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলে, আরে তুমি এখানে কখন এলে? এই তো আমি মামকে নিয়ে যেতে। এই তোমার মাম? হ্যাঁ ভাইয়া, ইশকাই আমার বেস্টু আর ইহানের ম্যাম। তবে তুমি ওকে জড়িয়ে আছো কেন? ও কি তোমার বিয়ে করা বউ না পার্সোনাল প্রপার্টি? না, মনে ও তো পড়ে যাচ্ছিল তাই আর কি। ও তাই বলো, আমি তো ভেবেছি অন্য কিছু। ভাই তুই আমার কাছে আয় তো, তোর ম্যাম ও পাপাকে উঠতে দে। পিচ্চুটা ইমার কোলে যেতেই আমি ওনার উপর থেকে উঠে দাঁড়াই। তখনই পিচ্চু আমার ওড়না ধরে বলে, মাম অন্য পড়লো, তবুও তো দেখা তাই। হায় আল্লাহ, পিচ্চু বলে কি কি আবার দেখা যায়? তখনই খেয়াল করে দেখি আমার ওড়নাটা সরে গেছে, আর তাই দেখে ইহান ওভাবে বলছে। আর পুলিশটার দিকে নজর যেতেই দেখি উনি পিচ্চুর কথা শুনে আমাকে দেখে হাসছেন। তাই আমি লজ্জা পেয়ে তখনই ইমা ও ইহানকে সাথে নিয়ে হলে চলে যাই। আর সেখানে গিয়ে ইমাকে জিজ্ঞেস করি, আঙ্কেল আন্টি কই? তখন ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ইহানের জন্মের 9 দিন পরে আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আব্বুর স্পট ডেট হলেও আম্মুকে সবার হসপিটালে নিয়ে গেছিল। আর আম্মুর একটা মেজর অপারেশন হয়েছিল, কিন্তু অপারেশনের পরেও আম্মুকে বাঁচাতে পারিনি। মৃত্যুর আগে আম্মু ভাইয়ের হাত ধরে বলেছিল ইহান যেন কখনোই মা বাবার অভাব বুঝতে না পারে। তাই আমারও ভাইয়ের চেষ্টা ও যেন অলওয়েজ হাসি খুশি থাকে। ইমার কথাগুলো শুনে আমারও কান্না পেয়ে যায়। তবুও নিজেকে সামলে নিয়ে ইমাকে শান্ত করে বুঝিয়ে বলি, বোকা তুই কাঁদছিস কেন? তোকে কাঁদতে দেখলে তো ইহানও কাঁদবে। কাঁদে না সোনা, প্লিজ শান্ত হয়ে যা। ভাগ্যিস ন্যানি পিচ্চিকে ওয়াশরুমে নিয়ে গেছে, নয়তো ও তোকে দেখলে কান্না করে দিত। তখন খেয়াল করে দেখি পুলিশটাও পর্দার আড়ালে কাঁদছে। এই যে সবাই শুধু কাঁদলে হবে, খেতে হবে না? আমি তো সবার জন্য রান্না করে নিয়ে এসেছি, সেগুলো কে খাবে? দেন আমি সবার জন্য খাবার সার্ভ করি। আর পিচ্চুকে কোলে নিয়ে বড়টার রুমে গিয়ে ওটাকে বলি, এই যে মিস্টার, খাবেন না নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, তবে একটা কথা ছিল। কি? পিচ্চু না মানে ইহান তো তোমাকে মা বা মাম বলে ডাকে, তুমি প্লিজ মাইন্ড করো না। এই আপনি কি বোকা? দুধের শিশু, ও কি না কি বলে সেটা ধরে বসে থাকবো? কি বলে? মাম বলেই ডাকে। আর একদিন না একদিন আমি তো মা হবই, তাই না? তো পিচ্চু আমাকে মা ডাকলে কি হবে? বরং ও আমাকে মা ডাকলে ওর মুখে মা শুনতে আমার ভালোই লাগবে, বুঝলেন? এখন খেতে চলেন। তখন উনি আমাকে পিচ্চু সহ ওয়ালের সাথে চেপে ধরে বলেন, তুমি কি বিবাহিত? আমাকে কি বিবাহিত বলে মনে হয়? তোমারও তো আমাকে আঙ্কেল বলে মনে হয়। মনে হয়েছিল তাই বললাম। ও তাই? তোমার কি বিয়ে পাচ্ছে? না, আমি কোনো হাবিজাবি নেই। কোনো ক্র্যাশ? না, আমার কোনো বাস নেই। তাহলে তোমার আছে কি? আমার প্যারেন্টস আছে। আর কি আছে? আপনার মাথা আর আমার মুন্ডু। এই আপনি আমাকে এত জেরা করছেন কেন? কিছু না, এমনি। অত এমনি সেমনি বুঝি না। কেন? কারণ আপনি একটা পাগল আর আমার সাথে পাগলামো করছেন। আর তখনই হঠাৎ পিচ্চুটা আমার গালে চুমু খেয়ে বলে, পাপা মামকে পাপা দাও। আর তখনই ফাজিলটা আমার গালে চুমু খেতে শুরু করে। আর আমি তাদের কাণ্ড দেখে হা করে তাকিয়ে থাকি, কারণ একজন আমাকে চুমু খাচ্ছে আর একজন হাতে তালি দিচ্ছে। হায় আল্লাহ, আমি কাদের পাল্লায় পড়েছি? কেউ আমাকে বাঁচাও। এখানে কেউ নেই যে তোমাকে বাঁচাবে। হা হা হা। আর তখনই ইমা আমাকে খেতে ডাক। ইমার ডাক পড়তেই আমি ফাজিলটাকে ধাক্কা মেরে সোফায় শুইয়ে দিয়ে পিচ্চুকে নিয়ে হলে চলে যাই। আর তখনই বড়টা খেতে আসে। বড়টা আসতেই ছোটটা আমাকে বলে, মাম তুমি পাপাকে খাইয়ে দাও। তোমার পাপার হাত আছে, সে নিজের হাতে খেতে পারবে সোনা। পাবে না, পাপার হাতে ব্যথা। পিচ্চিটার কথা শুনে ভাবছিলাম ও ভুল বকে। তখন ইমা এসে বলে, কাল রাতে পেঁয়াজ কাটতে গিয়ে নিজের আঙুল কেটে ফেলেছে ভাইয়া। কি যে বলস না তুই? বাড়িতে এত কাজের লোক, সবাইকে মঙ্গল গ্রহে ছিল।
না রে, তারা তো ছিলই। ভাইয়ার মাতবাড়ি করতে গিয়ে ঝামেলা বাঁচাইছে। আমার কথা শুনে বড়টার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে চোরের মতো তাকিয়ে আছে। তাই আর কথা না বাড়িয়ে ছোট বুড়ো দুটোকেই নিজের হাতে খাইয়ে দেই। ওদের খাইয়ে দিয়ে ইমার দিকে তাকাতেই দেখি প্লেটটা ধরে দাঁড়িয়ে আছে সে, আর ওকেও নিজের হাতে খাইয়ে দেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ইমা আমাকে জড়িয়ে ধরে বলে, আমি না কখনোই ভাবিনি যে 2 দিনেই তুই আমার এত ক্লোজ বন্ধু হয়ে যাবি। আমিও কি ভেবেছিলাম বুদ্ধু। না। আচ্ছা, আমি এখন বাসায় যাই। কেন? বাসায় একটা স্যাভলন ও স্যাভলন অয়েনমেন্ট আছে, ওটা এনে তোর ভাইয়ের আঙুলে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। ও তাই? তোর কোথাও যেতে হবে না সোনা। আমি এক্ষুনি পাশের ফার্মেসি থেকে রহিম চাচুকে দিয়ে স্যাপলান ও ওয়েনমেন্ট আনিয়ে দিচ্ছি, কেমন? ওকে, তাহলে আমি গিয়ে গরম পানিটা করে আনি, কেমন? না, তুই কোথাও যাবি না, চুপটি করে বয়। আর আমি মাধবী আপুকে বলে দিচ্ছি, সে পানি গরম করে দিবে। রহিম চাচু ওষুধপত্র নিয়ে আসতেই আমি ওনার রুমে চলে যাই, আর সেখানে গিয়ে দেখি সে তার কেটে যাওয়া আঙুলে বাচ্চাদের মতো ফু দিচ্ছে। কিন্তু আমাকে দেখা মাত্রই সে তার হাতটা পেছনে লুকিয়ে ফেলে। তখন আমি তার সামনে গিয়ে বলি, আপনার হাতটা দেখি। কি দেখবে? কিছু হয়নি। হয়েছে কি হয়নি সেটা আমি ভেবে দেখব। সো আপনি আপনার হাতটা দেখান, নয়তো খারাপ হয়ে যাবে। এই নাও দেখো। আমি ডান হাত নয় বাম হাত দেখতে চেয়েছি। নাও দেখো। উফ, খুব ব্যথা করছে তাই না? আগে করছিল, এখন আর করে না। হয়েছে, আর আলালের ঘরের দুলাল সাজতে হবে না, কেমন? তারপর হালকা গরম পানি ও স্যাভলন দিয়ে কাটা আঙুলটা পরিষ্কার করে অয়েনমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দেই। আর তখনই হঠাৎ উনি আমাকে ওনার বুকে চেপে ধরে বলে, তুমি আমার ছেলের মা হবে? আমাকে বিয়ে করবে? দেখো, কোনো কষ্ট হবে না, আমি তোমাকে রানী করে রাখবো। শুধু তুমি আমাকে বলো তুমি আমাকে বিয়ে করবে, আমার ইহানের মা হবে। দেখো, তোমার কাছে আমি কখনোই অন্যায় আবদার করব না। তুমি তোমার ছেলে নিয়ে থাকবে, আমি আমার মতো থাকবো। কখনোই তোমাকে স্বামীর অধিকার দেখাতে আসবো না। তুমি বলো না, তুমি কি আমাকে বিয়ে করবে? ওনার বলা কথাগুলো শুনে থমকে যাই আমি। তবুও নিজেকে সামলে নিয়ে ওনাকে ছাড়িয়ে বাসায় চলে যাই আমি। বাসায় গিয়ে সারা দিন শুয়ে শুয়ে ওনার বলা কথাগুলোই ভাবতে থাকি আমি। ভাবতে ভাবতে চোখ লেগে যায় আমার, আর এক ঘুমে রাত 9টা বেজে যায়। ঘুম থেকে উঠে সামনে তাকাতেই দেখি বড়টা ওর বারান্দায় দাঁড়িয়ে গালে হাত দিয়ে আমাকেই দেখছে। আর তখনই পাপা আমার গালে চুমু খেয়ে বলে, এত ঘুমালে হবে মা? ডিনার করবে না? হ্যাঁ করবো তো পাপা, কিন্তু তোমরা আমাকে আগে কেন ডেকে তুললে না? কারণ আমার মাকে ঘুমালে পরীর মতো লাগে, তাই। এমন কথা বলো না তোমরা, আমার তো খুবই লজ্জা করে। ইশকের বাবা দেখো, তোমার মেয়ে এমনভাবে লজ্জা পাচ্ছে যেন আমরা তার বাবা মা নই, শ্বশুর শাশুড়ি। তুমিও না মাম্মা, থ্যাত্তেরিকা, ভালো লাগে না কিছু। ভালো লাগতে হবে না মা, দেখি তো হাঁ করো। তারপর মাম্মা আমাকে খাইয়ে দেয়। খাওয়া শেষে আর চোখের সামনে তাকিয়ে দেখি বরটা এখনো বারান্দায় দাঁড়িয়ে আমার পানে চেয়ে আছে। পাপা, পর্দাটা টেনে দাও তো। কেন মা? বাইরে খুবই অন্ধকার, তাই আমার না খুবই ভয় করছে পাপা। কে বলেছে বাইরে অন্ধকার? বাইরে তো চাঁদনি রাত। ওকে পাপা, দিতে হবে না, তোমরা যাও, আমি এখন ঘুমাবো। আচ্ছা মা, ঠিক আছে। পাপা যেতেই আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি, আর ওনার বলা কথাগুলো ভাবতে থাকি। আর ভাবি, কত ছেলেই তো আমাকে প্রপোজ করলো, জিএফ বানাতে চাইলো, কিন্তু উনি তো সেই রকম কিছুই আমার কাছে চাইনি। বরং আমাকে ওনার বিয়ে করা বউ ও ইহানের মা বানাতে চেয়েছে। আর ওনার এই চাওয়াতেও তো কোনো স্বার্থপরতা নেই, বরং উনি তো আমাকে পবিত্র বিয়ের বন্ধনে বাঁধতে চেয়েছেন। কিছুই বুঝতে পারছি না আমি কি যে করি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি। পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরে। পেছনে ফিরে দেখি পুলিশটা আমার হাতটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। মানে আপনি? তুমি কি দেখে চলতে পারো না? এখনই তো রিকশার নিচে পড়তে। আসলে আমি না বুঝতে পারিনি। ওকে, তোমার বুঝতে হবে না, চলো আমি তোমাকে কলেজে দিয়ে আসি। হ্যাঁ ইক্স, আয় না, আজ আমরা একসাথে কলেজে যাব। এই দেখ না, আনু আমার সাথে যাচ্ছে। আর তখনই পিচ্চুটা আমাকে বলে, মাম, এত না আমাদের তাতে। হ্যাঁ বাবা চলো। তারপর আমি ইহানকে কোলে নিয়ে ওনার পাশে বসে আমার কলেজে যাই। কলেজে গিয়ে
ইহানকে চুমু খেয়ে আমরা ক্লাসে চলে যাই। রাতে স্টাডি শেষে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে ইহান ও ইমার কথা ভাবতে থাকি। আর তখনই পাপ্পা এসে আমাকে বলেন, মা আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ পাপা বলো। একটা ছেলে আছে অনেক ভালো, মানে মা ও মানে বুঝেছি বাবা, তুমি আমার বিয়ে দিতে চাও তাই তো? এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন পাপা? মানে মা ও মানে হ্যাঁ মা, মা তুই তো বলেছিলে। কলেজ থেকে আসার পর থেকে আমি তোমাদের অবজার্ভ করে যাচ্ছি যে তোমরা আমাকে কিছু বলতে চাও, কিন্তু সাহস করে কিছু বলে উঠতে পারতেছো না, তাই তো? হ্যাঁ মা। লিসেন পাপা, আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, অনেস্ট পুলিশ অফিসার ছাড়া আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। গট ইট? আমার কথা শুনে মাম্মা পাপ্পা হাসতে হাসতে তাদের রুমে চলে যায়। আশ্চর্য, তারা এভাবে হাসলো কেন? পাপা যার কথা বলেছে সে কি পুলিশ অফিসার? না মিস্টার ইমান খান? আচ্ছা, আমি এগুলো কি ভাবছি? আমার মাথাটা বোধহয় গেছে। তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে ইমার কান্না শুনতে পাই। কি হলো, কাঁদছিস কেন তুই? তুই একটু আয়না শোনা, ইহানটা খুব অসুস্থ হয়ে পড়েছে। ইমার কথা শোনা মাত্রই আমি হন্তদন্ত হয়ে ইহানের কাছে ছুটে যাই আর ইহানকে আমার কোলে তুলে নেই। কোলে নিতেই অনুভব করি জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। এসব কি করে হলো? সারা সকাল তো ভালোই ছিল তাহলে। ইকস, আমি কলেজ থেকে বাসায় এসে আবার ডক্টর দেখাতে ডক্টরের কাছে গেছিলাম। সেখানে থেকে এসে দেখি ইহান বাথটবে বসে পানির সাথে খেলছে। তো আমি ওর হাত পা মুছিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। সন্ধ্যায় ঘুম থেকে উঠছে না দেখে ওর কাছে আসি। এসেই দেখি ওর ঠান্ডা ঠকঠকিয়ে কাঁপছে আর খুবই জ্বর উঠেছে ওর। ভাই ওর জন্য ডক্টর ডাকতে গেছে। এত কিছু হয়ে যাওয়ার পর আমাকে বলছিস ওর জন্য নাকি দুটো নেনি? ওনারা কি ঘুমিয়েছিল? আজকে ইমানকে বলবো ওদের কাছ থেকে ছাড়িয়ে দিতে, আর আমি পিচ্চুর খেয়াল রাখবো। ঠিক তখনই ডক্টর এসে পড়ে। ডক্টর চেক আপ করে বলেন, আপনার বাবুর অনেক ঠান্ডা লেগেছে মিসেস খান, তাই ওকে অলওয়েজ গরম জামা কাপড় পরিয়ে রাখবেন। খাবার পানি থেকে শুরু করে যাই আপনি আপনার ছেলেকে খাওয়াবেন না কেন, গরম গরম করে খাওয়াবেন। আর আমি জ্বরের ঠান্ডার ওষুধ লিখে দিয়েছি, ওগুলো কন্টিনিউ করলে আলহামদুলিল্লাহ আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আসলে বেশি ঠান্ডা লাগার কারণে আপনার ছেলের জ্বরটা অনেক বেড়ে গেছে, আর তাই ওর এত কষ্ট হচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, পেটে ওষুধ পড়লেই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। তারপর ডক্টর চলে যায়। ডক্টর যেতেই আমি ইহানের ক্লথ চেঞ্জ করে ওকে সোয়েটার পরিয়ে দেই। আর ইমা ওর জন্য ফিডার নিয়ে আসে, আর ইমা ওর জন্য ফিডার বানিয়ে আনে। পিচ্চুকে ফিডার খাইয়ে ওষুধ খাইয়ে দেই আমি। তখন খেয়াল করি ইমা ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই আমি ওকে ওর রুমে গিয়ে শুয়ে পড়তে বলি। ও যেতেই আমি পিচ্চুর হাতে পায়ে তেল মালিশ করে দেই আর ওকে জলপট্টি দিয়ে দিই। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি খেয়াল করে দেখি পিচ্চুটা আমাকে দেখে হাসছে। ওরে পিচ্চু, তুমি হাসো? মাম তুমি আতো তো, আমি তোমার কোলে। হ্যাঁ বাবা। পাপা কই? এই তো বাবা, আমি এখানে। তখন পিচ্চুটা মিষ্টি হাসি দিয়ে আমার গায়ে পা তুলে দিয়ে বলে, মাম আমার করতে হয়। তখন বড়টা পিচ্চুর মাথায় হাত রেখে বলে, তোমার মাম আছে না, বাবা সব ঠিক হয়ে যাবে। তখন পিচ্চুটা আমাকে বলে, মাম তুমি আমাকে আদর করো, আমি তাহলে ভালো হয়ে যাব। তখন আমি পিচ্চুটাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেই আর বড়টা তখন ওর মাথায় জলপট্টি দিয়ে দেয়। পিচ্চুকে আদর করতে করতে ঘুমিয়ে পড়ি আমি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাপ বেটা দুজনেই আমাকে কোলবালিশ বানিয়ে রেখেছে। হায় আল্লাহ, এ আমার কেমন দিন আসলো যে শেষমেশ আমাকে কোলবালিশ হতে হলো। কিন্তু এই বড়টা আমার পেছনে এসে ঘুমালো কখন? যখন তোমরা ঘুমিয়ে পড়েছো তখন। তাই বলে আপনি আমাকে কোলবালিশ বানিয়ে রাখবেন? আমি আজকে আমার পাপার কাছে আপনার নামে নালিশ করব। তুমি কি নালিশ করে বালিশ পেতে চাও ভাবি? মানে তুই আমাকে ভাবে বলছিস কেন? তখনই পাপা এসে বলে, মা তুই তো বলেছিলে অনেস্ট পুলিশ অফিসার ছাড়া বিয়ে করবি না, তাই আমি আমার ডিপার্টমেন্টের সবচেয়ে অনেস্ট অফিসার ইমান খানকে আমার জামাই হিসেবে নির্বাচন করেছি। হিরে মা তোর পছন্দ হয়েছে? পাপার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। পাপা আমার জন্য আর কাউকেই পেল না, শেষমেশ এই শয়তানটাই আমার কপালে জুটলো। কি পোড়া কপাল নিয়ে জন্মেছি আমি। আমি আমার এই দুঃখ রাখবো কই?
এসব ভাবতে ভাবতে সামনে তাকাতে দেখি শয়তানটা আমার চেহারা দেখে মুখ চেপে হাসছে, আর আমার ওকে ছাটাপেটা করতে মন চাইছে। তখনই কেউ আমার কানে ফিসফিসিয়ে বলে, ঝাঁটাপেটা করতে মন চাইছে তাই তো? বিয়ের পরে করো কেমন? এখন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুললে তোমার তো জেল হয়ে যাবে সোনা। তখনই পাশ ফিরে দেখি শয়তানটা চুলে স্পাইক করছে। তাই তো বলি, মেয়েরা কেন ক্রাশ খায় এর উপরে। কি হলো ম্যাডাম, কি এত ভাবছেন? ঝাঁটাপেটা করবেন না? আপনার মাথা করব ফাজিল যেন কোথাকার। ও তুমি ভাজিল বলো আর যাই বলো, আমি জানতাম যে তুমি আমাকে ভালোই ভালোই রাজি হবে মা বিয়ে করতে। আর তাই তো? তাই তো কি? আর তাই তো পাপাকে গিয়ে গিয়ে বলেছি আমার আপনার মেয়েকে পছন্দ, আর আমি তাকে বিয়ে করতে চাই। হা হা হা। অসভ্য বেটা, বিয়ের আগে আমার বাপকে নিজের বাপ বানিয়ে ফেলেছিস। হ্যাঁ সোনা। বলে হঠাৎ শয়তানটা আমার গালে চুমু খেয়ে এক দৌড় দিয়ে নিচে চলে যায়। আর আমিও পিচ্চুকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে নিচে তাকাই। নিচে তাকাতেই পুলিশটা আমাকে চোখ মেরে নিজের গাড়ি ড্রাইভ করে থানায় চলে যায়। হায় আল্লাহ, এখনই তার এই অবস্থা, বিয়ের পরে কি যে হবে সেটা তুমিই ভালো জানো। শুনেছি পুলিশেরা নাকি খুবই লুচ্চা হয়, আমারটাও কি লুচ্চা? ও মাগো, কেউ আমাকে ধরো। হ্যাঁ ভাবি, ধরেছি। এই মা, মোটেও ফাজলামো করবি না কেমন? আমি কি করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। খুব লাফাচ্ছিলি না আমার বিয়ে নিয়ে, এখন কেমন লাগে ইশক? আনো, মোটেও আমার মাথা খাবি না কেমন? আমি আর কি খাবো, খাওয়ার লোক তো এসেই গেছে। ফাজিল কতগুলো, যা দূরে যায় মর। মরা টরা সব বাদ, আগে তোর বিয়ে খাবো, তারপর গিয়ে মরবো কেমন? আফটার অল বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। হারামি তোরা, বেস্ট ফ্রেন্ড জাতির কলঙ্ক। এমন ভাব করতেছো যেন আমার বিয়ে না শ্রাদ্ধ হচ্ছে। বিয়ে হোক আমার শ্রাদ্ধ হোক, আমাদের তো একটা অধিকার আছে তাই না? তোদের অধিকার লইয়া দূরে যাইয়া মর, হারামির গুষ্টি জানি কোথাকার। মোটেও দাঁত কালাবি না, তাহলে তোদের দাঁত খুলে হাতে ধরিয়ে দিব। বেষ্টুর দুঃখ খেতে দাঁত কানানো আমাদের বেষ্টুগত অধিকার। হারামি কতগুলো, তোরা আসছিস কোথা থেকে? খাদক কতগুলো যেন জীবনেও কিছু খায়নি, তাই সব আমার বিয়েতে বসে খাবে। ও তুই যাই বল না কেন, তুই আমার ভাবি মানে ভাবি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? কি ভাবি? তোর সাথে বন্ধুত্ব করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই এমন কেন বল? আমি কি এতই খারাপ? আচ্ছা আমি নই খারাপ, ভাইয়া কি খারাপ? জানি না আমি। জানবি কি করে? কখন আমার ভাইয়ের মন পাওয়ার চেষ্টা করেছিস? আমার ভাই তো সেই শুরু থেকেই তোকে পছন্দ করে। জানি না আমি। আমাকে পছন্দ করার কি হলো? আমি কি বিশ্ব সুন্দরী? না, তোর মনটা অনেক সুন্দর। ভাইয়া যখন তোকে প্রথমবার আমাদের কলেজে দেখেছিল তখন থেকেই তোর প্রেমের লাড্ডু। আমি ক্লাস করে বাসায় এলে ভাইয়া আগে তোর কথা জিজ্ঞেস করতো, তারপর থেকে আমি তোর খোঁজখবর নিতে শুরু করি আর জানতে পারি তুই সত্যিই খুব ভালো একটা মেয়ে এবং আমার ভাবি হওয়ার যোগ্যতা শুধু তোরই আছে। ইমার কথা শুনে আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরি। তখন ও আমাকে বলে, তুই পারবি না ইহানের মতো আমারও মা হয়ে থাকতে? আমারও তো মায়ের খুব প্রয়োজন। তুই আমাকে মারবি, কাটবি, বকবি, আমি এতেই অনেক খুশি। তুই জানিস ইহানের মতো আমাকেও ভাইয়ার ওর মেয়ের মতো ট্রিট করে। ইহান যেমন ওর ছেলে, আমি নাকি ওর মেয়ে। ওর কথা শুনে কান্না পেয়ে যায় আমার। তবু নিজেকে সামলে নিয়ে বলি, এই যে পাজি, এত সেন্টি হলে হবে? ব্রেকফাস্ট করতে হবে না? তোর ভাইও ব্রেকফাস্ট করে গেল না। ওর আর ব্রেকফাস্ট? ও তো এমনি কাজের। তোর স্বামী হতে চলেছে, তোর স্বামী হয়ে গেলে নিজের মতো মানুষ করে নিস কেমন? তা আবার বলতে, যা ফাজিল, যা ফাজিল। ওনাকে তো আমারই কোলে পিঠে করে মানুষ করে নিতে হবে। তাতেই হবে ভাবি। বাই দ্য ওয়ে, ভাইয়া ফোন করলে আমরা এঙ্গেজমেন্ট, বিয়ে ও রিসেপশনের শপিং করতে যাবো কেমন? আচ্ছা। তারপর ইমা ও আনিয়া হলে চলে যায়। আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই পুলিশটা আমাকে বলে ওঠে, সোনা, আমি তোমার জন্য একটা নীল শাড়ি ও কিছু অর্নামেন্টস আলমারির মধ্যে রেখে এসেছি, তাই শপিং ও আসার সময়ও ওগুলো পরে এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে। তবে হ্যাঁ, একটু সাজুগুজু করে এসো কেমন, কারণ আজকে পুলিশ হেডকোয়ার্টারে পার্টি আছে আর সেখানে আমাদের এঙ্গেজমেন্ট হবে কেমন? ওকে। বাই দ্য ওয়ে, এখনই রেডি হও কেমন, কারণ আমি কিছু সময় পরই তোমাদের নিতে আসবো সোনা। ওকে, বাই বাই। বাই। আশ্চর্য, কি হয়ে গেল আমার? আমি ওনাকে বকে কেন দিলাম না?
উনি যা বললো তাতে শুধু ওকে ওকে করে গেলাম। এসব ভাবতে ভাবতে আমার ইহানটা ঘুম থেকে উঠে পড়ে। তারপর আমি ওকে গোসল করিয়ে খাবার খাইয়ে রেডি করে আমিও ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে আমার পিচ্চু ইমা ও আনুকে নিয়ে ওনার আসার জন্য অপেক্ষা করতে থাকি। বেলা 12টা নাগাদ উনি আমাদের পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই পাপা আমাদের এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করেন এবং তারপরেই আমাদের এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্টের সময় ওই ফাজিলটা আমার সামনে হাঁটু গেড়ে বসে রিংটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে, উইল ইউ ম্যারি মি? বেটার কথা শুনে লজ্জায় লাল হয়ে কাপা কাপা গলায় বলি, ইয়েস আই ডু। আর তখনই ফাজিলের হাড়িটা আমাকে রিং পরিয়ে দেয় আর আমি লজ্জায় লাল হয়ে ইহানের দিকে তাকিয়ে ওনাকে রিং পরিয়ে দিই। এঙ্গেজমেন্ট শেষে সবাই আমাদের কংগ্রেচুলেট করে আর তখনই উনি আমার কানে ফিসফিসিয়ে বলে, তুমি হয়তো ভাবছো আমি কেন আমাদের বিয়ে নিয়ে তাড়াহুড়ো করছি। আসলে তাড়াহুড়ো করার প্রধান কারণ হলো আমার আর তর সইছে না। ও মাগো, এই বেটা কি লুচ্চা? বাসরে বিলাই মারার জন্যে এখনই উনি উঠে পড়ে লেগেছে। কি হবে এখন? জানি না কি আছে আমার কপালে। শুনেছি বাসরে নাকি বিলাই মারে। এই বিলাই মারেটা কি করে? বাসরে কি বিলাই ছেড়ে দেয় আর নবদম্পতি সেইকে ধরে বিলাই মারে? আল্লাহ মালুম। তখনই আমি খেয়াল করি আমি যেন কারো কোলে। খেয়াল করে ভালো করে তাকাতেই দেখি আমার উঠপি হাজব্যান্ড আমাকে কোলে তুলে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তখন আমি তাকে বলি, ওই ওই আপনি আমাকে কোলে তুলছেন কেন? বারে, আমার বউকে আমি কোলে তুলেছি তো। দেখেন আমাদের বিয়ে এখনো হয়নি, সো বউ বউ করবেন না কেমন? তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কাল তোমার গায়ে হলুদ, পরশু আমাদের বিয়ে। তারপর থেকে আমি তুমিও আমাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার। কি বলো তুমি? ওনার কথা শুনে চুপটি করে আমি ওনার দিকে তাকিয়ে থাকি আর তখনই উনি আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে আমার গালে চুমু খেতে যায় আর অমনি পাপার ডাক পড়ে যায়। তাই আমাকে চুমু না খেয়ে পাপার কাছে চলে যায়। তখনই খেয়াল করে দেখি ইমা ও আনু আমাকে দেখে হাসছে। হয়তো ওরা ফাজিলটার কাণ্ড কারখানা দেখে ফেলেছে আর তাই ওভাবে হাসছে। তারপর শয়তানটা এসে ড্রাইভ করতে শুরু করে। তখনই বাতাসের তোড়ে আমার চুলগুলো উড়ে যায়। তাই চুল ঠিক করতে করতে গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকাই আর সেদিকে তাকাতেই শয়তানটা আমাকে চোখ মেরে দেয় আর আমি লজ্জা পেয়ে আমার ছেলে মানে ইহানকে আমার মুখোমুখি বসিয়ে দেই আর চোখে তাকিয়ে দেখি ফাজিলটা মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছে। ফাজিল বেটা, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তখন ইমা আমার কানে ফিসফিসিয়ে বলে, আমার ভাইটা তোকে পাগলের মতো চোখে হারায় আর তুই তাকে এভাবে কষ্ট দিচ্ছিস? না শোনা, কষ্ট পাওয়ার হাত থেকে বাঁচাচ্ছি। মানে তোর ভাই এভাবে আমার পানে চেয়ে আছে, এটা কি ঠিক? যেহেতু সে ড্রাইভ করছে তাই সে তার কাজটায় মন দিয়ে করা উচিত, নয়তো হিতে বিপরীত হতে পারে। ওতে 1 সেকেন্ডও লাগবে না তার। গট ইট? ইয়েস ভাবি। তারপর কিছুক্ষণ পরে আমরা শপিং মলে পৌঁছে যাই। সেখানে যেতেই আমার গায়ে ওর একটা লেহেঙ্গা ও শাড়ি ধরে দেখা হয়, কিন্তু কিছুতেই কারো কিছু পছন্দ হচ্ছে না আমার জন্য। আর তখনই আমার ছেলেটা টকটকে লাল ও গোল্ডেন কালারের শাড়ি এনে আমাকে ঘোমটা দিয়ে বলে, মাম, তোমাকে এটাই খুব সুন্দর লাগে। ইহানের কথা শুনেই সবাই হা হা করে হেসে দেয়। তখনই আয়নায় নজর চলে যায় আমার আর আমি খেয়াল করে দেখি আমি ফাজিলটার পিচ্চুটাকে ইশারা করে মিষ্টি কালারের লেহেঙ্গাটা দেখাচ্ছে আর আমার ছেলে ভুল করে আমাকে খয়েরি কালারের লেহেঙ্গাটা দেখাচ্ছে। তাই আমি মিষ্টি কালারের লেহেঙ্গাটা হাতে নিয়ে ওনাকে দেখিয়ে বলি, আমাকে এটা কেমন লাগবে? কেমন আবার পরীর মতো, তবে যে সে পরী নয়, আমার পরী। ওনার কথা শুনে লজ্জায় পড়ে যাই আমি। তবুও সেটা থেকে বুঝতে না দিয়ে তার গায়ে মিষ্টি কালারের শেরওয়ানি ধরে বলি, আপনাকেও এটাই অনেক সুন্দর লাগবে। তাই? তাহলে আরেকটা পছন্দ করে দাও। দেন। আমি তার গায়ে বেবি পিঙ্ক কালারের শেরওয়ানিটা ধরি। তখন উনি আমাকে হেসে হেসে বলে, বিয়েতে তুমি পরবে লাল বেনারসি আর আমি পরবো বেবি পিঙ্ক কালারের শেরওয়ানি। তাহলে আমাকে কি তোমার পাশে মানাবে? তার কথা শুনে আমরা দুজনেই হাসিতে ফেটে পড়ি। তারপরে ওনার জন্যে গোল্ডেন শেরওয়ানি পছন্দ করে আমার গহনা গাটি আর অন্য সবার জন্য শপিং করে বাসায় চলে যাই। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসছে। বিয়ের দিন বিউটি পার্লারের আপুরা এসে আমাকে সাজিয়ে দিয়ে নিচে চলে যায়। আপুরা চলে যেতেই আমার ছেলেটা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, মাম, তোমাকে পলির মতো সুন্দর লাগে। তাই বাবা? জি মম। তখনই রিমা এসে বলে,
তোর ছেলের জন্য পাগল হয়ে গেছে, তাই ভাইয়া আগেই তোর ছেলেকে বডিগার্ড দিয়ে পাঠিয়ে দিয়েছে। তাই নাকি? ওই মম, আমার সোনা বাবা, কত সুন্দর লাগে আমার সোনা বাবাকে। আমার মামকে অনেক সুন্দর লাগে। আর তখনই বাহিরে বাদ্য বাজনার আওয়াজ পাই। তাই আমি আমার ছেলেকে কোলে নিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে নিচে উকি মারি। উকি মারতেই আমাদের চোখাচোখি হয়ে যায়, আর আমাকে দেখা মাত্রই উনি চোখ মেরে দেয়। আর আমি লজ্জা পেয়ে ছেলেকে নিয়ে ওখান থেকে একটু সরে দাঁড়াই। আবারও উকি মারতেই দেখি আনিয়া ওনাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর উনি মিষ্টি খেয়ে আবারও ওপরে তাকিয়ে দেখার চেষ্টা করছে। তখনই আমার খালাতো ভাই রাফান বলেন, জিজু, যা দেখার বিয়ের পরে বাসর ঘরে বৈশা দেখেন, এখন আর দেখা দেখি করেন না, কেমন? আর তখনই বরযাত্রীও আমার বাড়ির সবাই হা হা করে হেসে দেয়। আর অমনি পাপা ওদের বলেন, বাবা এবার তোরা আমার জামাইকে ছাড়। না আঙ্কেল, কোনো ছাড়াছাড়ি নাই। গেট ধরেছি, তার টাকা দেবে না? দেন। আবারও সবাই হাসিতে ফেটে পড়ে। তখন আমার উনি বলেন, যদি আমি টাকা না দিই তখন? তখন আর কি, যে রাস্তা মেপে বউ নিতে এসেছেন সেই রাস্তা দিয়ে ফেরত যান আর কি। হা হা হা। দেখো শালাবাবু, বউ যখন নিতে এসেছি বউ নিয়েই যাব। এই নাও তোমাদের টাকা। ওনার কাছ থেকে টাকা পেয়ে ওরা ওনাকে বাসার ভেতরে আসার অনুমতি দেয়। উনি বাসায় ঢুকতেই আমার পাপা হাওয়ায় গুলি ছোড়েন, আর আমি আমার ছেলেকে নিয়ে বিছানায় গিয়ে বসি। তার কিছুক্ষণ পরেই হঠাৎ রাফান ও আকাশ ভাইয়া, জেসমিন, কিয়া ও আনিয়া কান্না করতে করতে আমাকে এসে বলে, তোর স্বামী কত খারাপ, আমাদের সবাইকে নকল টাকা দিয়েছে। ওদের কথা শুনে আমি হাসতে হাসতে বলি, চোরের ওপরে বাটপারে করতে গেলে এমন দশাই হয়। ইটস নট ফেয়ার বনু, ঠিক বলে। কি করব বল, আনফেয়ার হয়েই গেছে। তবে তোরা কি গাধা? লোকটা দিল আর তোরা হাত পেতে নিয়ে এলি। একবার চেক করে আসল নকলের ফারাকটা দেখতে পারলি না? ওনার দাঁত কেলানো দেখেই তো তোদের বোঝা উচিত ছিল যে ডাল মে কুচ কালা হ্যায়। বলেছিস বনু, এখন কি হবে? আর কি হবে? জুতো চুরি করবি? মানে? গাধার গোষ্ঠী, গেটে তো কিছু করতে পারলি না, তাই এখন জুতো চুরি করবি ও একসাথে দুটোই উসুল করবি। তার কিছুক্ষণ পরে মাম্মা খালামুনিরা এসে আমাকে ধরা করে নিচে নিয়ে যায়, আর আমার মন খারাপ হয়ে যায়। নিচে যেতেই আমাদের মুখোমুখি বসিয়ে দেয়, আর তখনই আমাদের চোখাচোখি হয়ে যায়। আর উনি মিষ্টি হাসি দিয়ে আমাকে চোখের ইশারায় বলেন, মন খারাপ করে আছো কেন? তখন আমি ওনার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে ভেঙচি মেরে আমার ছেলেকে আমাদের সামনে বসিয়ে দেই। তারপর মাম্মা এসে আমার পাশে বসেন, আর অমনি আমি কান্না করে দেই। পাগলি মেয়ে আমার এখনই কান্নাকাটি শুরু করছে। বিয়ে হয়ে গেলে কি করবে মা? জানি না মাম্মা। মম, তুমি কান্না করো কেন? তুমি কান্না করলে আমিও কান্না করব। দেখো মা, ইহানের চোখও লাল হয়ে গেছে, জামাইয়ের মুখও কালো হয়ে গেছে। তুই কান্না করিস না মা। আচ্ছা মাম্মা, আমি আর কাঁদবো না, কেমন? হ্যাঁ মা। আর তখনই আমার ইহান উঠে গিয়ে ইমানের চোখ চেপে ধরে বলে, পাপা, বিয়ের আগে মামকে দেখতে নাই, নজর লেগে যাবে। আর তখনই সবাই হা হা করে হেসে দেয়। আর আমার চোখের ওপর থেকে হাত সরিয়ে আমাকে চোখ মেরে হা হা করে হেসে দেয়। তার কিছু সময় পরেই কাজী সাহেব আসেন এবং আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। বিয়ে শেষে সবাই আমাদের মিষ্টি মুখ করিয়ে দেয়। আর তখনই আমার চাচাতো দেওর নিলয় এসে বলেন, ভাইয়া, তোর পায়ের জুতা কই? তখনই আমার উনি খেয়াল করে দেখেন যে ওনার ডান পায়ে জুতো থাকলেও পায়েরটা নেই। তখন উনি আমার দিকে তাকিয়ে বলেন, সোনা, আমার বা পায়েরটা কই? আমি নিয়ে বসে আছি, দেখুন না। আমার কথা শুনে বাড়ির শুদ্ধ লোক হা হা করে হেসে দেয়। আর তখনই রাফিন ও আকাশ ভাই, জেসমিন, কেয়া ও আনিয়া এসে বলে, জিজু, চোরের ওপরে বাটপাড়ি কি আপনি শুধু একাই করতে পারেন? আমরা পারি না? শালাবাবু শালিকারা, ইটস নট ফেয়ার। কি ফেয়ার নয় জিজু? তুমি তোমার বইয়ের দিকে মন্ত্রমুগ্ধ মতো তাকিয়ে থাকলে আমরা কি বসে বসে বুড়ো আঙ্গুল চাটবো? না মানে? কি মানে করছো? ওভাবে বউয়ের দিকে হা করে তাকিয়ে থাকলে জুতা কেন, আপনার জামাও চুরি হয়ে যাবে। ওদের কথা শুনে আবারও বাড়ি থেকে হাসির রোল পড়ে যায়, আর আমি ভীষণ লজ্জায় পড়ে যাই। তখন আমার উনি বলে, তো এখন তোমাদের কি চাই? কি আবার 50,000 টাকা দিলেই হয়ে যাবে।
আমাকে কি পাগল বলে মনে হয় যে একটা জুতার জন্য এতগুলো টাকা দিব? তবে জিজু, আপনি ছাগল নন, বরং আমরাই ছাগল ছিলাম যে গেটে দাঁড়িয়ে দেওয়া 30,000 টাকা চেক না করেই নিয়েছি। একটু কনসিডার করা যায় না নাকি? আমি তো তোমাদের জিজু, তাই না? কনসিডার আর আপনাকে? নো, নেভার, কাভি নেহি। প্রথমবার ঠকিয়েছেন, এবার ঠকাবেন না তার কি প্রমাণ? আমি তোমাদের সত্যি কথাই বলছি, এবার আমি তোমাদের আসল টাকাই দিব। তাহলে আমরাও কনসিডার করব জিজু, বাট অনলি 10,000 টাকা, ওকে? ওকে। দেন আমার উনি 40,000 টাকা ওনার পকেট থেকে বের করে দেয়, আর আমার ভাই বোনেরা আসল নকল চেক করে নেয়। তারপরে জেসমিন আমার গালে চুমু খেয়ে আমার ওনাকে বলেন, জিজু, অ্যাকচুয়ালি চোরের ওপর পাটপেরি করার প্ল্যান না তোমার বইয়ের ছিল। না, হ্যাঁ, তোমার বইয়ের বুদ্ধিতেই আমাদের শুদ্ধি ঘটেছে জিজু। জেসমিনের কথা শুনে আমার উনি আমার দিকে হা করে তাকিয়ে থাকে, আর তখনই আমি তার মুখে রসগোল্লা পুরে দেই, আর অমনি ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা বন্দি করেন। তারপর আমাদের ফটো সেশন শুরু হয়। ফটো সেশনের পরে আমাদের বিদায়ের ঘন্টা বেজে ওঠে। বিদায়ে আমার পাপ্পা ওনার হাতে আমার হাত রেখে বলেন, বাবা, আমার মেয়েকে আমি অনেক যত্ন রেখেছি, আশা করি তুমিও আমার মেয়েকেও যত্ন করে রাখবে। হ্যাঁ পাপা, অবশ্যই তোমার মেয়ের কোনো অযত্ন হবে না, আমি ওর অনেক যত্ন করব। তারপর আমি কান্নাকাটি জুড়ে দেই, আর রাফিন ও আকাশ ভাইয়া আমাকে গাড়িতে বসিয়ে দেয়। শ্বশুরবাড়ি পৌঁছাতেই চাচি শাশুড়ি আমাকে আদর যত্ন করে বাসর ঘরে নিয়ে বসায়। তখন ইমা আমাকে বলে, ভাবি ভয় পেও না, এটা তোমার শ্বশুরের বাড়ি। আর আব্বুর খুবই ইচ্ছে ছিল যে তার বড় ছেলের বিয়ে ও বৌভাত এই বাড়িতেই হবে, তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, তোমার বাবার বাড়ি এখান থেকে বেশি দূরে না, এই জায়গাটা কোথায়? পুলিশ হেডকোয়ার্টারের পেছনে। ও আচ্ছা। আচ্ছা ভাবি, আমি এখন আসি, কারণ একটু পরে আমার ভাই তোমার কাছে আসবে। ইমা যেতেই আমি ভয় পেতে শুরু করি, কারণ আমার বাল্যবন্ধু রিয়ার ক্লাস 8-এ থাকতেই বিয়ে হয়ে গেছিল, আর তখনও 3 বাচ্চার মা ওর সাথে কথা বলে ও আমাকে বলে, আমার বয়সে তোর বিয়ে হলে তুই এখন 6 বাচ্চার মা হতি। এই কেমন বিচার? ওর 3টা হলে আমার 6টা হবে, এটিকে মগের মূল্যক নাকি যে কইলো আর হইয়া গেল? আর তখনই খট করে দরজা খোলার শব্দ হয়, আর আমি ভয় পেয়ে খাটের নিচে লুকোই। খাটের নিচে লুকাতেই আমার বর খাটের কাছে এসে আমাকে না পেয়ে গান গেয়ে বলে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মিষ্টি বউয়ের সনে, ও আমার মিষ্টি বউয়ের সনে, ও বউ লুকাইছো তুমি কোনখানে, ও বউ লুকাইছো কেন খানে, আমাকে ছেড়ে গেছো তুমি কনে, আমাকে ছেড়ে গেছো তুমি কনে। ফাজিল জানি কোনাকার, আমি কি তোমাকে বলে লুকাবো? তখনই খেয়াল করে দেখি আমার উনি আমাকে আলমারিতে, বাথরুমে, দরজার পেছনে খুঁজছে। ওনার খোঁজাখুঁজি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি। ভোর রাতে চোখ খুলতেই দেখি আমি আমাদের বিছানায় শুয়ে, এবং আমার উনি আমার বুকে মাথা রেখে আমাকে তার বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। তাই আমি তার মাথায় হাত বুলিয়ে দেই। তখন আমার উনি বলেন, তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? আমি জানি তুমি এখনো প্রিপেয়ার নও, তাই আমি তোমাকে টাইম দিতে চাই। তুমি প্রিপেয়ার হলেই আমি তোমাকে ভালোবাসবো, তার আগে না। আল্লাহ, আমি কত বোকা! আমার বরটা কত ভালো যে আমাকে এতটা বোঝে। অনেক ভাগ্য করে আমি এমন একটা বর পেয়েছি, তাই তাড়াতাড়ি চেষ্টা করব নিজেকে আপনার জন্য প্রিপেয়ার করব। এই যে মিষ্টি বউ, আমার কি এত ভাবছো? কিছু না গো, নামাজ পড়বেন না? হ্যাঁ, আজান দিছে, চলো। আসলেই লোকটা অনেক ভালো, কোনো রাগ নেই, কোনো বিরক্তির ভাব নেই। কি হলো? কিছু না। এই নাও, ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে আসো, তারপর আমরা একসাথে ফজরের সালাত আদায় করব, কেমন? হ্যাঁ, গোসল করে ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে বসে সালাত আদায় করি। তারপর সকালে সবার জন্য নিজের হাতে কফি করে আনি। তখন আমার রিহান বলে, মম, কালকে তোমার ঘুম কেমন হইতে? ভালো হইছে বাবা। আর তখনই সবাই আমার দিকে তাকিয়ে মৃদু হেসে এসে দেয়। তখন আমার চাচাতো ভাসুর নির্ঝর আমার কফির প্রশংসা করে। আমার বরের কানে কানে বলেন, ভাই, আমার সময় তো খাট ভেঙে নিচে পড়ে গেছিলাম, তোর সময় তো তেমন কিছুই হইল না। ভাই, তুই কি বোকা?
তুই খাট ভাঙছো বলে কি আমারও খাট ভাঙা লাগবে? মানে? ভাই, খাট ভাঙার ভয়ে বউকে নিয়ে অন্য কোথাও গিয়েছিলাম। বলে তোর রাত অনেক ভালো কেটেছে তাই তো? ইয়েস ব্রো। ইস, আমার উনি কত ফাজিল, কি সব বলে! ছি ছি ছি, খাট ভাঙার ভয়ে আমাকে নিয়ে অন্য কোথাও! ছি ছি। কি হলো ভাবি, কি এত ভাবছো? কই কিছু না তো। ও আচ্ছা। আর তখনই হঠাৎ আমাদের চোখাচোখি হয়ে যায়, আর উনি আমাকে চোখ মেরে দিয়ে নির্ঝর ভাইয়ার সাথে হাসতে হাসতে বাইরে চলে যায়। আর আমি আমাদের রুমে গিয়ে মাম্মা পাপ্পার কথা মনে করে কান্না করে দিই। আর তখনই কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। পেছন ফিরে তাকাতেই দেখি আমার ছেলে ইহান আমাকে জড়িয়ে ধরে আছে, এবং সে আমাকে বলছে, মম, তুমি কান্না করো কেন? কই বাবা, কান্না করিনি তো। মৃত্যুক, আমি পাপাকে বলে দিব যে তুমি কান্না করো। না বাবা, কাউকে কিচ্ছু বলতে হবে না, চলো আমি তোমাকে খাইয়ে দিই। পিচ্চুটার খাওয়া শেষ হতেই আমার উনি এসে হাজির হন। আর তখন আমার ছেলেটা দৌড়ে গিয়ে তার কোলে ওঠে, তার কানে ফিসফিস করে কি যেন বলে। ছেলে যেতেই তার বাবা আমাকে তার বুকের সাথে চেপে ধরে বলে, কি হলো, তুমি কাঁদছো কেন? কই কিছু না তো। ছেলে গিয়ে কি না কি বলল, আর সেটা শুনে আপনি আমাকে জেরা করছেন? তোমার ছেলের কিছু বলা লাগে? আমি কিছু বুঝি না, তাই না? না মানে। কি, মা পাপার জন্য মন খারাপ করছে? কি হলো, চুপ করে আছো কেন? তাহলে শোনো, আজকে আমি এমন ব্যবস্থা করব যে কখনই তোমার মা পাপার জন্য মন খারাপ করবে না, কেমন? কি করবেন আপনি? সারপ্রাইজ শোনা, এখন তো বলা যাবে না। ওকে ফাইন। তখন আমার চাচি শাশুড়ি এসে বলেন, বৌমা, একটু পরেই তোমাকে বৌভাতের জন্য সবাই সাজাতে আসবে, তাই তুমি এক্ষুনি গোসল করে ফ্রেশ হয়ে আসো, কেমন? আচ্ছা ঠিক আছে। চাচি শাশুড়ি যেতেই আমি গিয়ে গোসল করে আসি। গোসল করে এসে টাওয়াল দিয়ে আমি আমার চুল মুছতে থাকি। আর তখনই উনি আমার থেকে টাওয়ালটা কেড়ে নিয়ে আমার চুল মুছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দেয়, আর নিজেও গোসলে চলে যায়। উনি গোসল করে বেরোতেই আমি ওনাকে দেখে লজ্জায় পড়ে যাই, আর উনি সেটা বুঝতে পেরে আমার কাছে এক পা করে এগিয়ে আসে, আর আমিও লজ্জা পেয়ে এক পা করে পেছোতে থাকি। এবং তখনই আমি ওনাকে নিয়ে বিছানায় পড়ে যাই, আর উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, তুমি এত লজ্জা পাও কেন? আমি তোমার স্বামী, পরপুরুষ তো নই, তাই না? সো আমি টাওয়েল কেন, অন্য কিছু পরে বের হতে পারি, তাই না? না মানে তা বলে শুধু টাওয়াল? টাওয়েল তো বের হয়েছি, তাহলে বার্থডে ড্রেস পরে তো বের হয়নি, তাই না? তাহলে কোথায় যেতে? আপনি না খুবই পচা। আমি জানি আমি পচা। শোনো না, আমার একটা কথা শুনবে? কি কথা শুনবো? আমাকে একটু আদর করবে প্লিজ? ওনার কথা শুনে আমি ওনাকে জড়িয়ে ধরে ওনার মাথায় হাত বুলিয়ে দেই, আর তার কিছুক্ষণ পরেই ইমার ডাক পড়ে যায়। ইমার ডাক শুনে উনি ওনার শেরওয়ানি নিয়ে বাথরুমে চলে যায়, আর আমি গিয়ে দরজা খুলে দেই। তখনই ইমা আমাকে দেখে হা হা করে হেসে দেয়, এবং রুমের ভেতরে এসে মুখটা বাংলার পাঁচের মতো করে ফেলে। কি হলো সোনা? তোমার স্বামী কই? বাথরুমে রেডি হচ্ছে। ও তাই, তাহলে ভাইয়া যাক দেন, আমরা তোমাকে রেডি করে দিব, কেমন? আমার হয়ে গেছে, তোমরা তোমাদের ভাবিকে রেডি করে দাও। তা তো দিবই, সেটা আবার বলা লাগে নাকি? তবে ভাবি, কেক তোমার সামনে রেডি করে দিব। না না না, আমি তো যাচ্ছি, তারপর তোমরা রেডি করো, কেমন? তুমি না গেলে করব কি করে ভাইয়া? একটা কাজ করো, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আমরা তোমার সামনে তোমার বউকে রেডি করে দেই, কেমন? ইস, কি বলে, তোরা রেডি কর, আমি যাই বলে আমার উনি স্পাইক করতে করতে এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। উনি যেতেই সবাই হা হা করে হেসে দেয়, আর ইমা আমাকে বলে, দেখে শুনে পাগলি একটা পাগল জুটিয়েছিস বটে। এই পাগলটাই তোর ভাই। এবং তোর জামাই। তারপর ওরা আমাকে সুন্দর করে সাজিয়ে নিচে চলে যায়। নিচে যেতেই উনি আমাকে কোলে তুলে বউ ভাতের আসরে বসিয়ে দেয়। তখনই মাম্মা পাপ্পা এসে আমার কপালে চুমু খায় ও আমার হাতে গিফটের বক্স তুলে দেয়। তখনই আমার উনি পাপার হাত ধরে বলেন, পাপা, আমার একটা আবদার আছে তোমার কাছে। কি আবদার আছে সেটা বলো, আমি সেটা পূরণ করার চেষ্টা করব বাবা। চেষ্টা করলে চলবে না, পূরণ করতেই হবে পাপা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই চেষ্টা করব বাবা। তাই তাহলে শোনো, এখন থেকে তুমি মা তোমরা আমাদের সাথে থাকবে, কেমন? বাবা। কোনো বাবা টাবা না, আমি চাই মা ও তুমি আমাদের সাথে থাকবে, কেমন? দেখো পাপা, আমি কি শুধুই তোমাদের জামাই, তোমাদের ছেলে না? তোমরা কি শুধু তোমার মেয়েরই বাবা? মা আমার বাবা মা নও? সেই কথা কি আমরা কখনো বলেছি বাবা? না বলনি, তাই তো বলছি আমরা এখন থেকে একসাথে এক বাড়িতে থাকবো।
বাবা ছেলে একসাথে কাজে যাব আর মা মেয়েরা একসাথে থাকবে, কেমন? তারপর মাম্মা ওনার কপালে চুমু খায় আর পাপা ওনাকে জড়িয়ে ধরে আর উনি আমাকে চোখ মেরে মিষ্টি করে হাসি দেয় আর আমি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে ইহানকে আদর করে চুমু খাই। তার কিছুক্ষণ পর সবাই খেতে বসে। খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে এসে খুশির ঠেলায় সাম্বা ডান্স শুরু করে দেই। উফ, আমার উনি কত ভালো যে আমার খুশির জন্য পাপ্পা মাম্মাকে আমাদের কাছে নিয়ে এসেছে। কি মজা, কি মজা। এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখি আমার উনি দরজার সাথে দাঁড়িয়ে হেলান দিয়ে আমার নাচানাচি দেখে মুখ চেপে হাসছে। আর আমি তখনই তাকে দেখে লজ্জায় পড়ে যাই। আর উনি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেয়ে বলে, তুমি খুশি হয়েছো সোনা? আর তখনই আমার পিচ্চুটা এসে বলে, পাপা আমি তোমাদের কাছে ঘুমাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। আমি আসতেই ছেলে আমাকে বলে, মম আমি দুধ খাবো। পিচ্চুর কথা শুনে ওর বাপের দিকে তাকাতেই ওর বাপ হেসে দিয়ে আমাকে বলে, খাওয়া দাওয়াও তোমার ছেলেকে, দুধু খাওয়াও খিদে পেয়েছে তোর। হা হা হা। ফাজিল যেন কোথাকার। খাওয়াচ্ছি, সো আপনারা তো দাঁত কেলাইতে হবে না, কেমন? দেখো, আল্লাহ তো দাঁত দিছেই কেলানোর জন্য, তাই না? হা হা হা। তারপর আমি আমার ছেলের জন্য ফিডার বানিয়ে এনে ওকে ফিডার খাইয়ে ঘুম পাড়াতেই আমার কাছে নিয়ে শুই। আর পিচ্চিকে আদর করতে করতে আমি নিজে ওর সাথে ঘুমিয়ে পড়ি। ভোর রাতে সজাগ পেতেই দেখি আমার উনি আমার গালে গলায় ঠোঁটে পাগলের মতো চুমু খাচ্ছে আর আমাকে খুবই শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে রাখছে। হঠাৎ কিছুক্ষণ পর আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, ভাগ্যিস তুমি ঘুমিয়েছিলে, নয়তো কখনোই তোমাকে আমি আমার এত কাছে পেতাম না। ঘুমিয়ে তোমাকে একদম পরীর মতো লাগে। সত্যি বলতে এখন আমি আমাদের ফিউচারের কথা ভাবছি। ফিউচারে তো আমাদের সন্তান হবে, তাই না? আর আমার ইচ্ছা আমার প্রথম মেয়ে সন্তান হবে আর সে হবে তার মায়ের মতো সুইট সুইট। দেন আমার কপালে চুমু খেয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে যায়। উনি নামাজ শেষ করে উঠে দাঁড়াতেই আমি বিছানা ছেড়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই। সেখান থেকে এসে নামাজ আদায় করে ওনার মুখোমুখি গিয়ে দাঁড়াই। আর তখন উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, তোমার রাতে ঘুমোতে কোনো অসুবিধা হয়নি তো? না, আপনার হয়নি তো? না, তা কেন হবে? তুমি ছিলে বাবু, ছিলে। খুবই ভালো ঘুম হয়েছে আমার। তারপর আমি কিচেনে গিয়ে ওনার জন্য কফি, ইহানের জন্য দুধ বানিয়ে আনি। তারপর ওনাকে এসে কফি দিতেই উনি আমার হাত ধরে বলেন, তুমি জানো আজকে তোমাকে অনেক সুন্দর লাগে। না জানি না, তবে আপনি হয়তো ভুল দেখেছেন। আই মিন আপনার চোখে হয়তো ছানি পড়েছে। তখন উনি আমাকে চেপে ধরে বলেন, সানিটানি কিছু পড়েনি সোনা, সত্যি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। বলে আমার ঠোঁটে চুমু খেতে যায়। তখনই আমার পিচ্চুটা ওনার মুখ চেপে বলে, তুমি মামের ঠোঁটে উম্মা দিবা না পাপা? পিচ্চুর কথা শুনে আমি লজ্জায় পড়ে যাই। তখন ওর পাপা বলে, কেন বাবা? আমার বন্ধু বলছে মমের ঠোঁটে পাপা উম্মা খেলে বাবু হয়। বাবু হলে মম আমার থেকে বাবুকে বেশি আদর করবে আর তখন কান্না কান্না পাবে। মম ছেলের কথা শুনে আমি ওকে আমার কোলে তুলে নেই। আর ওর বাবা ওর কথা শুনে আমাকে চোখ মেরে দাঁত কেলাতে কেলাতে বাহিরে চলে যায়। ফাজিল বেটা, একটুও কমন সেন্স নেই, বাচ্চার সামনে শুরু হয়ে যায়। তুমি পাপাকে বকছো কেন? মম তোমার কি আবার বাবু হবে? না বাবা, আমার তো বাবু আছে, আর বাবু লাগবে না তো আমার। ভাবি এই চিন্তা ভুলেও করিও না, কেমন? আই মিন ও থাকতে তোমার নিজের বেবির মা হওয়া ইম্পসিবল। তাই বলছি ওকে এখন থেকে বোঝাও যে তুমি ওর মা না, ওর ভাইয়ের বউ, অর্থাৎ ওর ভাবি। ইউ আর অ্যাবসলিউটলি রং নিলয়। পিচ্চু একরত্তি বাচ্চা, ও মা ও ভাবের পার্থক্যের কি বোঝে? ও জানে আমি ওর মা, আমি ওর মা হয়ে থাকবো। আর ওটা বাবু, আর এটা শুধু আমি না, তোমার ভাইও চাই। তোমার ভাবি ঠিকই বলেছে নিলয়। ইহান আমাদের ছেলে, ও আমাদের ছেলে হয়ে থাকবে। অ্যান্ড আই হোপ আজকের পর থেকে কেউ আর আমার ছেলে ও তার মাকে নিয়ে আলোচনা হবে না, কেমন? আমি সরি ভাই। এত সুইট সিম্পল কথাটা তোমার মাথায় ঢুকলো না নিলয়? ইহান তো এখনো ছোট, ওর আমাকে মা মাম ডাকা স্বাভাবিক, কারণ ও আম্মু আব্বু কাউকেই দেখেননি। আর একটি কথা, আমার 20টা বাচ্চা হলেও ইহান আমার প্রথম সন্তানই থাকবে। ভাবি আমি তো সব জানি, আমি তো জাস্ট ফান করছিলাম। এটা কোনো ফান করার বিষয় না নিলয়। আর কখনই এমন করবো না ভাইয়া। তখন আমার ছেলেটা কান্না করে বলে, মম নীল বললো কেন তুমি আমার মম না, তাই মাম? তখন আমার উনি ছেলেকে আদর করে বলে,